আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিচিতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা জায়গাতেই টেকনিক আছে, ব্যাখ্যা আছে, যার দরুন আপনি এগুলো আর সারা জীবন ইনশাল্লাহ ভুলবেন না। কি কি আছে আজকের ক্লাসে? গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ভিলেজ, বাল্টিক অঞ্চল, বাল্টিক রাষ্ট্র, বলকান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো, সাবেক যুগোস্লাভিয়া, ইন্দোচীন, জিসিসি, আরব উপদ্বীপ, সেভেন সিস্টার্স, এরপর আছে থ্রি টাইগার্স, ফোর টাইগার্স, সুপার সেভেন, G4, এরপর আছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, হর্নস অফ আফ্রিকা, আরব দেশ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, এরপর উত্তর মধ্য দক্ষিণ আমেরিকা, পলিনেশিয়া, মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়া। আচ্ছা, ভাবতে পারছেন যে এই পড়াগুলো কিছুক্ষণ পরে যখন সব মুখস্থ হয়ে যাবে আপনার কেমন লাগবে? কনফিডেন্স ইনশাল্লাহ অনেক উপরে উঠে যাবে না? ওকে, কনফিডেন্সটাকে উপরে তুলতে হলে পুরো ক্লাসটি দেখতে হবে। আমরা এবার আস্তে আস্তে শুরু করে দিই। প্রথমেই আছে গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজ মানে ওয়ে মানে রাস্তা। গোল্ডেন যেই বিষয়গুলো আছে এই গোল্ডেনগুলো সবগুলোই নেতিবাচক একটা ফ্লেভার দিবে। যেমন কোনোটা হবে চোরাচালানের জন্য, কোনোটা হবে মাদকের জন্য, কোনোটা হবে আফিম পপি গাঁজার জন্য। এভাবে করে করে এই গোল্ডেন নামগুলো সবগুলোই নেতিবাচক একটা কনসেপ্টের সাথে জড়িত। আমরা পাচ্ছি এখানে গোল্ডেন ওয়েজ। এই গোল্ডেন ওয়েজ এই জায়গাটা বাংলাদেশ ভারত নেপাল সীমান্তবর্তী। এই জায়গাটা বেসিকলি বিখ্যাত হচ্ছে চোরা চালানের জন্য। এখানে দেখেন এই তিনটা দেশ কি কি। এই দেশটা বাংলাদেশ, এদিক দিয়ে আছে ইন্ডিয়া, আর ইন্ডিয়া পার হয়ে এদিকে নেপাল। তাহলে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ বা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এই রাস্তাটাকে বলা হচ্ছে গোল্ডেন ওয়েজ। কি বলা হচ্ছে? গোল্ডেন ওয়েজ। তাহলে গোল্ডেন ওয়েজে তিনটা দেশ, বাংলাদেশ, ভারত এবং নেপাল। এরপর এখানে আছে গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট কেন বিখ্যাত? আফিম বা পপি উৎপাদনের জন্য বিখ্যাত একটি অঞ্চল। এখানে দেশ তিনটি। আপনাদেরকে একটু বলে রাখি, এই অঞ্চল সবগুলোই কিন্তু প্রতিবেশী অঞ্চল। তাহলে আমি যে একটু টেকনিক দিব, এই টেকনিকগুলোতে আপনারা যদি একই বর্ণ দিয়ে একাধিক নাম পান, আপনারা এটা মাথায় রাখবেন যে এই অঞ্চলটা যেন প্রতিবেশী অঞ্চল হয়। ঠিক আছে? এখানে আসেন গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট বলতে বোঝাচ্ছে তিনটা দেশকে, পাকিস্তান, ইরান, আফগানিস্তান। এই তিনটা দেশ কিন্তু মুসলিম দেশ। এই মুসলিম দেশগুলোর সীমান্তে আফিম বা পপি উৎপাদিত হয়। এখন ক্রিসেন্ট দিয়ে মুসলিম দেশগুলোকে বোঝার একটা সহজ কনসেপ্ট আছে। মুসলিম বিশ্বের দেশগুলোতে রেড ক্রস হয় না, রেড ক্রিসেন্ট হয়। সুতরাং ক্রিসেন্ট দিয়ে তিনটাকে মুসলিম ধরে নেওয়া যায়। আর এর বাইরে যদি আমরা পড়তে চাই তাহলে এভাবে পড়তে পারি যে ক্রিসেন্ট থেকে আমরা ক্রিস লিখলাম, আর এখান থেকে পাকিস্তান, ইরান, আফগানিস্তান হয়ে গেল ক্রিসপিয়া। কি হয়ে গেল? ক্রিসপিয়া। তাহলে ক্রিসপিয়া মানে হচ্ছে ক্রিসেন্ট, পাকিস্তান, ইরান, আফগানিস্তান। এরপর এখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল একই কারণে বিখ্যাত। তিনটা দেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। এখন আমরা ট্রায়াঙ্গেল বলতে বুঝি ত্রিভুজ। ছোটোবেলা থেকে ত্রিভুজগুলোর কোণগুলোকে আমরা ডিফাইন করতাম ক, খ, গ দিয়ে, নতুবা ABC দিয়ে। আজকে আমরা তিনটে দেশের নাম দিয়ে করব। মিয়ানমার থেকে নিলাম মি, থাইল্যান্ড থেকে নিলাম থি, এটাকে একটু মডিফাই করলাম, আর লাওস থেকে নিলাম লা, হয়ে গেল মিথিলা। তা আমরা বলবো মিথিলা ত্রিভুজ। মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল, অর্থাৎ গোল্ডেন ট্রায়াঙ্গেলের দেশ। এরপরে চলে আসেন গোল্ডেন ভিলেজ। আপনা জিনিস আবার চলে আসছে, সেটা হলো কুষ্টিয়া জেলার 26টি গ্রামে গাঁজা চাষ হয়। পুরো জোনটাকে একত্রে বলা হয় গোল্ডেন ভিলেজ। এবার আমরা বাল্টিক অঞ্চল এবং বাল্টিক রাষ্ট্রে নিয়ে যে একটা ঝামেলা সেটা সলভ করব। এর পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো সেগুলো মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ সারা জীবনের জন্য। বাল্টিক অঞ্চল বলতে বেসিকলি বাল্টিক উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে বোঝায়। এখানে দেশ আছে 9টি: স্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, জার্মানি এবং পোল্যান্ড। কী কী আছে? স্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, জার্মানি এবং পোল্যান্ড। আর এখান থেকে একদম বাল্টিক উপসাগরের পারের যেই একনিষ্ঠভাবে তিনটা দেশ আছে সেসব দেশগুলোকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এখানে দেশ আছে তিনটা। তাহলে এই গ্যাপটা একটু ধরতে হবে। বাল্টিক অঞ্চলের দেশ 9টি, বাল্টিক রাষ্ট্র 3টি। এই বাল্টিক রাষ্ট্র 3টি হচ্ছে স্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। স্তোনিয়া বেসিকলি ইংলিশে লিখতে হয় ই দিয়ে, ESTONIA, বাট আমি টেকনিকের জন্য এখানে ই বাদ দিয়ে এ করে দিলাম। দেখেন এখানে একটা বালতি এঁকেছি, আর বালতির ভিতরে লিখে রেখেছি অল। এর মানে কি? এর মানে হলো স্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া।
এইটা বোঝার সহজ ফর্মুলা হচ্ছে আমরা বাজারে অনেকগুলো বালতি কিনি, আরএফএল বালতি, আকিজের বালতি বা আদার্স। আমরা এখন বলবো নতুন বালতি নাম হচ্ছে অল বালতি। অল বালতি মানে বাল্টিক রাষ্ট্র, অল মানে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এরপর আমরা দেখব বাল্টিক এই সাগরের পাশাপাশি একটা স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ আছে। এটা এই অঞ্চলের এই দেশগুলো মৎস্য আহরণের উপর ওদের ইকোনমি নির্ভর করে। এই দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই নরওয়েকে বলা হয় ধীবরের দেশ বা জেলেদের দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ার দেশ 5টা, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। আপনারা চাইলে এগুলোর প্রত্যেকটির ইংরেজি বর্ণ দিয়ে একটা শব্দ বানিয়ে ফেলতে পারেন, সেটা ফাইন্স, কিন্তু এটা ওইভাবে বানালে আপনাদের কনফিউশন থেকে বের হতে পারবেন না। আমি যেটা বলবো সেটা আজকে খেয়াল করবেন এবং এটা দিয়েই মোটামুটি কনফার্ম থাকতে পারবেন ইনশাল্লাহ। কি কি আছে এখানে দেখেন, বর্ণগুলো নিয়ে একটা শব্দ হয়ে গেল আমাদের জন্য। জাস্ট এটা একটু পড়তে হবে। ফিডে আইসুন, কি বললাম? ফিডে আইসুন। ফিডে আইসুন মানে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। আপনি যদি ফি দেখেন আর এফ দেখেন, এর মধ্যে পার্থক্য আছে। এফ দিয়ে আপনি ফ্রান্সও যেতে পারেন, এফ দিয়ে আপনি ফিনল্যান্ডও যেতে পারেন, কিন্তু ফি দেখে আপনি ফ্রান্সে কোনো দিন যেতে পারবেন না, সুতরাং এটা কনফার্ম। এরপর এখানে ডে থেকে ডেনমার্ক, আপনি আর ডি দিয়ে অন্য কোথাও দৌড়ানো থাকলেও এখন ডে দেখে আর দৌড়াচ্ছেন না। আইসল্যান্ড দেখে আপনি আয়ারল্যান্ডে যেতে পারবেনই না, আপনি বলবেন আইসল্যান্ড আছেই একটা। আর আইভরি কোস্টে যেতে পারেন, আইভরি কোস্ট তো আফ্রিকায়, কী জন্য আপনার আফ্রিকার দিকে চলে যাওয়ার দরকার, ঠিক আছে। এরপর আসেন এখানে সুইডেন, এটা হচ্ছে নরওয়ে। এখানে নেদারল্যান্ডসের আসছে না, দন্তন মানে নরওয়ে। তাহলে আমরা বাংলা টেকনিকটা আমাদের জন্য একদম 100 মিলে গেল। এখানে আরেকটা সিলি টেকনিক আছে। এই সু দিয়ে আমরা এটা বুঝতে পারি যে এটা সুইডেন হলো, কিন্তু যদি সুইজারল্যান্ড মাথায় চলে আসে কী করবেন? কোনো চাপ নাই। এটা যেহেতু ডেনমার্ক, তাহলে এখানে সুইডেন হবে। তাহলে এদিকেও ডেন, ওইদিকেও ডেন, ডেন ডেন, তাহলে সুইডেন, এদিকে হচ্ছে ডেনমার্ক। তাহলে আমি আরেকবার বলছি, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এবার আমরা ইউরোপের পাহাড়ি অঞ্চল, বলকান অঞ্চল সম্পর্কে জানব। হাঙ্গেরি, কসোভো, ক্রোয়েশিয়া, গ্রিস, মন্টিনিগ্রো, সার্বিয়া, মেসিডোনিয়া, বুলগেরিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, আলবেনিয়া। আপনারা যারা এগুলো নামগুলো শুনেছেন তাদের জন্য তো বেশ ইজি, যারা নামগুলো শুনেন নাই কয়েকবার আগে পড়ে নেবেন। এরপর আমি যে টেকনিক দিব সেই টেকনিকটা আয়ত্ত চলে আসবে খুব সহজেই। বলকান অঞ্চলের দেশ মনে রাখার টেকনিকটি হলো, হাঙ্গেরি ও কসোভোর ক্রোর প্রতি গ্রিসের মনটা সর্বদা এমবিবিএস, রুমার জন্য আকুল। হাঙ্গেরি, কসোভো নাম দুইটা আছে উপরে দেখতে পাচ্ছি। ক্রোর প্রতি মানে ক্রোয়েশিয়া, গ্রিস মানে গ্রিস, মনটা মানে মন্টিনিগ্রো, সর্বদা মানে সার্বিয়া, এমবিবিএস এখান থেকে আমরা দেখব মেসিডোনিয়া। এই মেসিডোনিয়ার নাম এখন চেঞ্জ হয়েছে উত্তর মেসিডোনিয়া। এরপর আছে বিতে বুলগেরিয়া, বিতে আছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আর এস দিয়ে আছে স্লোভেনিয়া। এরপরে রুমার জন্য আকুল মানে রুমানিয়া, আর আকুল মানে আলবেনিয়া। এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন, স্যার এই টেকনিক দিয়ে তো ডিফেন্ড করা যাচ্ছে না। এই টেকনিক দিয়ে ডিফেন্ড করা যাবে এবং 100%। এখানে দেখেন আপনি এস দিয়ে আমাকে বলতে পারেন, স্যার আমি এস দিয়ে যদি স্লোভাকিয়া ধরি, নো, স্লোভাকিয়া ধরার দরকার নাই। এখানে যতগুলো নাম পাচ্ছেন সবগুলো নাম যেগুলো নিয়ে কনফিউশন সেগুলোর পিছনে নিয়া আছে। কি আছে? নিয়া। সো ব্যাপারটা খুবই সহজ। কি আছে? মেসিডোনিয়া, এরপরে বুলগেরিয়া, একটা বুলগেরিয়া ধরলে আরেকটা বসনিয়া, নিয়া আছে। এটা স্লোভেনিয়া, স্লোভাকিয়া না। এরপরে রোমানিয়া, এরপর আছে আলবেনিয়া। তার মানে সবগুলো দেশের নামের পিছিয়ে নিয়ে আছে। আপনি নিয়ে দিয়ে মোটামুটি একেবারে 100% কনফার্ম হয়ে যেতে পারবেন। সাবেক যুগোস্লাভিয়া, এটা এখন নাই, সেজন্য সাবেক। 1918 সালে ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা নিয়ে এই যুগোস্লাভিয়া ফেডারেশন গঠিত হয়েছিল। ওই যে জোসেফ মার্শাল টিটো, ওনাদের দেশ এটা। 2006 সালে মন্টিনিগ্রো দেশটা স্বাধীন হওয়ার মধ্য দিয়ে যুগোস্লাভিয়া একদম বিলীন হয়ে যায়। এর আগে 90 দশকে অনেকগুলো দেশ ধাপে ধাপে স্বাধীনতা লাভ করেছিল। সর্বশেষ একটা দেশ একত্রে ছিল, সেটা হচ্ছে সার্বিয়া। এই সার্বিয়াটা 2008 সালে ভেঙে যায়। ভেঙে সার্বিয়া থেকে কসোভো রাষ্ট্রটির জন্ম হয়। আর এর মাধ্যমেই ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কিন্তু এই কসোভো 2008 সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। ইন্দোচীন, ইন্দোচীন বলতে এমন একটা জায়গাকে বোঝায় যেখানকার অধিবাসীরা ইন্ডিয়া এবং চায়নার কালচার দ্বারা কিছুটা বায়াসড বা প্রভাবিত, অনেক ক্ষেত্রে ওরা এটাকে অনুসরণ করে। তাহলে ইন্দোচীনের দেশগুলোতে চায়না এবং ইন্ডিয়ার
কালচারের কিছু আমরা অনুসরণ দেখতে পাবো। এখানে দেশ তিনটা, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস। এটাকে আমরা শর্টকাটে মনে রাখতে চাইলে একটা শব্দ বলতে পারি, কোভিলা। ঠিক আছে, কোভিলা মানে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, মনে রাখার জন্য এনাফ। এগুলো ফ্রান্সের উপনিবেশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এরপরে জাপান দখল করেছিল, কিন্তু জাপান 1945 সালে পারমাণবিক বোমা খাওয়ার পরে এদেরকে ছেড়ে দেয়। তখন ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে ভিয়েতনাম, কিন্তু এই দুটো দেশ তখন আবার ফ্রান্সের অধীনে চলে যায়। পরবর্তীতে তারাও 1953 সালে স্বাধীনতা ঘোষণা করে, এর মাধ্যমে ইন্দো চীনের বিলুপ্তি ঘটে। আর 45 সালের পর থেকে ভিয়েতনাম দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। আপনারা চাইলে ভিয়েতনাম যুদ্ধের এই ক্লাসটি দেখে এই বিষয়টা ক্লিয়ার করতে পারেন, ডিসক্রিপশন বক্সে ক্লাসটি দেওয়া আছে। এরপর দেখেন জিসিসি হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থা। এখানে দেশ হচ্ছে 6টি দেশ কি কি? 6টি দেশ হচ্ছে ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। তাহলে এখানে কয়টা দেশ পাচ্ছি আমরা? 6টা, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। আর এই যে 6টা দেশ, এই 6টা দেশের সাথে আপনি যদি ইয়েমেনকে যুক্ত করেন তাহলে একটা জায়গা হয়ে যায়, সেটা হচ্ছে আরব উপদ্বীপ। তাহলে আরব উপদ্বীপের রাষ্ট্র 7টা, সেখানে জিসিসি প্লাস ইয়েমেন। আর এখানে এই 6টা হচ্ছে ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। আমি এগুলোর টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার টেকনিকটি হলো সিলোডি ভাষায়, ওবা কাকু সৌদি আরব চলো। ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি মানে সৌদি আরব, আর আরব মানে সংযুক্ত আরব আমিরাত। তাহলে 6টা পেলাম। এই 6টার সাথে আমরা যদি ইয়েমেনকে যুক্ত করে দিই, কেল্লা ফতে। এরপরে চলে আসেন সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। এই রাজ্যগুলো হলো আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। এই যাবতীয় বিষয় নিয়ে আমার একটা ক্লাস আছে, বাংলাদেশের ভৌগোলিক পরিচয়। এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ক্লাসটা দেখে নেন। দেখবেন যে আপনার বাংলাদেশের ভৌগোলিক পার্সপেক্টিভে যত ধরনের প্রশ্ন আসবে ইনশাল্লাহ আর একটাও কোনো দিনের জন্য ভুল হবে না। আমি টেকনিকে সব কিছু সাজাই দিছি, ক্লাসটা দেখে নেন। আর এই সেভেন সিস্টার্স মনে রাখার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটি হলো আমেনা অমিত্রিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, এই 7টা রাজ্য সেভেন সিস্টার্স। দেখতে পাচ্ছি 3 টাইগার্স, 3টা দেশ, ইতালি, জাপান, জার্মানি। এগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি বলা হয়। তাহলে 3 টাইগার্স দিয়েও প্রশ্ন আসতে পারে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি দিয়েও প্রশ্ন আসতে পারে। হোয়াট এভার দেশ 3টি হলো ইতালি, জাপান, জার্মানি। আমরা এটাকে শর্টকাটে এভাবে বলতে পারি, সেটা হচ্ছে ইজাজা মানে ইতালি, জাপান, জার্মানি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি 3টা দেশ কি কি? ইতালি, জাপান, জার্মানি। এরপরে 4 টাইগার্স আছে। 4 টাইগার্সে 4টি দেশ, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। এই দেশগুলোর ইকোনমি বেসিক্যালি নির্ভর করছে সমুদ্র বন্দরের উপর, অর্থাৎ ওদের প্রত্যেকটা দেশই ডিপ সি পোর্ট ভাড়া দিয়ে বিশাল অঙ্কে টাকা ইনকাম করে। এই জন্য এদেরকে 4 টাইগার্স বলা হয়। আর বিশেষ ধরনটা হচ্ছে এদেরকে বলা হয় ড্রাগন অর্থনীতির দেশ, কারণ এদের অর্থনীতি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। 4টা দেশ কি কি? সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। এটাকে যদি আমরা টেকনিকে মনে রাখতে চাই তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ নিলে একটা শব্দ হচ্ছে সীতাদহ। ওই যে সতীদাহ প্রথা, সেখান থেকে সীতাদাহ। সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। এরপর এদের সাথে আরও 3টা দেশ যুক্ত হবে, ওরা হবে সুপার 7। এখানে সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং ডট দিয়ে নিয়ে নিলাম। এরপর নিচে আছে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তাহলে এটা যদি সীতাদাহ হয় তো সতীদাহ প্রথাটা খারাপ, এটাকে বন্ধ করা উচিত। এরপরে সুপার 7 এসে সেটা বন্ধ করবে। আর বন্ধ করতে গিয়ে কী করতেছে দেখেন, আন্দোলন শুরু করছে। আন্দোলনটা হচ্ছে থামাই সীতাদাহ। তাহলে সুপার 7 থামাই সীতাদাহ, আর 4 টাইগার্স হচ্ছে সীতাদাহ। থামাই সীতাদাহ মানে কি? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। G4 মানে কি বোঝায়? G4 মানে 4টি দেশ। ওই 4টি দেশ যেগুলো জাতিসংঘের ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায়। 4টি দেশ কারা? জাপান, জার্মানি, ইন্ডিয়া, ব্রাজিল। তাহলে কোন 4টি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য হতে যাচ্ছে? তারা হলো জাপান, জার্মানি, ইন্ডিয়া, ব্রাজিল, আর এদেরকে বলা হচ্ছে G4। এবার জেনে নিব সাবেক সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে। এর ইংরেজি নাম হচ্ছে ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয়েছিল 1922 সালে এবং সেটা ভেঙে যায় 1991 সালে। ভেঙে যাওয়ার পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই রাষ্ট্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এগুলো আমাদের কাছে ক্ষেত্র বিশেষভাবে পরিচিত।
যেমন এখানে আছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। একটু আগে আপনারা জেনেছেন এই 3টি রাষ্ট্র হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এখন যদি একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করে যে বাল্টিক রাষ্ট্রগুলো একসময় কার উপনিবেশ ছিল, আমরা টুপ করে বলে দিব সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। তাহলে একটা পড়া পড়ে আমরা ধারণ করতে পারলে অনেক ধরনের কমপ্লেক্স উত্তর আমরা খুব সহজেই দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে 15টি দেশের মধ্যে কী কী আছে? এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, কাজাকিস্তান। এই জায়গাটাকে মধ্য এশিয়া বলা হয়। মধ্য এশিয়ার সবগুলো দেশের পিছনে স্থানটা আছে, দেখতে পাচ্ছেন, কাজাকিস্তান। আজারবাইজানটা নিয়ে কিছুটা কনফিউশন আছে। আজারবাইজান মোস্টলি ইউরোপের দেশ, তবে কেউ কেউ এটাকে এশিয়ার দেশ বলে টানাটানি করতে চান। যাই হোক, এই সবগুলো দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ। এরপর আছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, জর্জিয়া, ইউক্রেন, মলদোভা। এখানে একটা টেকনিক দেওয়া আছে, এই যে অল আগে থেকে নিয়ে আসছি। এখানে সবগুলো দেশের নামের প্রথম বর্ণ দিলে কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, নাম হয়ে গেল কুত্তা আর কে। তাহলে মধ্য এশিয়ার দেশগুলো যদি আমরা শর্টকাটে বলতে চাই কুত্তাকে, তাহলে অল কুত্তাকে র্যাব, রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ। এখানে রাশিয়া আছে, তাও রুশ হবে, বেলজিয়াম বা বুলগেরিয়া নয়, বেলারুশ। রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ। এদিকে আছে জর্জিয়া, ইউক্রেন, মলদোভা। তাহলে GUM গুম, তার মানে আমরা একটা লাইন পেয়ে গেলাম, সোভিয়েত ইউনিয়নের অল কুত্তাকে র্যাব গুম করে। সোভিয়েত ইউনিয়নের অল কুত্তাকে র্যাব গুম করে মানে এই লাইনের মধ্যে 15টা দেশ দেওয়া আছে। এরপর হর্নস অফ আফ্রিকা মানে আফ্রিকার শিং। আফ্রিকার মানচিত্রে লোহিত সাগরের নিচে যে ঠেলানো অংশটা আছে, এই অংশটাকে আফ্রিকার শিং বলা হয়। এখানে দেশ 4টি, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিট্রিয়া, জিবুতি। তবে অনেক জায়গাতে শুধু ইথিওপিয়া দেওয়া আছে। ইথিওপিয়া থেকে অন্যগুলো না থাকলে ইথিওপিয়াই উত্তর, সব থাকলে সবগুলোই উত্তর। এটাকে সহজ করে নিব আমরা। প্রত্যেক নামের প্রথম বর্ণ থেকে শব্দ সংকেত বলেন সো ইজি, কী হবে? সো ইজি। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিট্রিয়া, জিবুতি, নাকি জিম্বাবুয়ে? অবশ্যই জিবুতি। এরপর আসেন আরব দেশ। আরব দেশের ভাষা হতে হবে আরবি, এই জন্য আরব দেশগুলো হচ্ছে আরবি ভাষার দেশ। 22টি দেশ আছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল আরব দেশ নয়, কারণ ইরানের ভাষা হচ্ছে ফার্সি, ইসরায়েলের ভাষা হচ্ছে হিব্রু। আর আপনারা অনেকেই জানেন হিব্রু হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা। এবার আমরা এশিয়া মহাদেশটাকে একদম ভাঁজ ভাঁজ করে পড়ে ফেলবো। পৃথিবীতে মহাদেশ 7টা, সেখান থেকে আমরা এশিয়া মহাদেশটাকে একদম অঞ্চলভিত্তিক জানব। এরপরে অস্ট্রেলিয়া মহাদেশটাকে অঞ্চলভিত্তিক জানতে হবে এবং উত্তর, দক্ষিণ, মধ্য আমেরিকা মহাদেশগুলোকে জানতে হবে। ইউরোপের কিছু কিছু অংশ আমরা জানলাম, আর আফ্রিকারও কিছু অংশ জানলাম। ইউরোপ এবং আফ্রিকার দেশগুলো একদম একেবারে জগা খিচুড়ির মতো, সুতরাং এগুলোকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভাগ করে করে পড়ার কিছু নেই, এই জন্য এটার দরকার নেই। যেগুলো যেগুলো লাগবে সেগুলো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা দেশ, এগুলোকে আমি শর্টকাটে লিখে রাখলাম, আপনারা একটু বড় করে লিখে নিয়ে। নিপা MBBS, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। তাহলে আমরা ভেবে বলতে পারি দক্ষিণ এশিয়ার মেয়ে নিপা MBBS। ওকে, এরপর দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে পূর্ব তিমুর। এটা এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ। 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে। একটা টেকনিক আপনারা অনেক জায়গাতে এটা পান, আমি দিয়ে দিলাম, জাস্ট নামটা শুনে শুনে আপনারা লিখবেন, নতুবা গুগল করে লিখে নিন। MTV, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া। ইংলিশে ফিলিপাইন লিখতে হবে PH দিয়ে, কিন্তু আমরা টেকনিকের জন্য F দিয়ে লিখলাম। এরপরে BCS, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। পূর্ব তিমুরের MTVতে ফিল্ম দেখলে BCS হয় না। তাহলে পূর্ব তিমুরের MTVতে ফিল্ম দেখলে BCS হয় না মানে হচ্ছে পূর্ব তিমুর, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া। BCS মানে ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এইখান থেকে পূর্ব তিমুরকে বাদ দিয়ে এই যে দেশগুলো আছে, এই দেশগুলো নিয়ে একটা সংস্থা আছে, সেটা হচ্ছে ASEAN, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। দূরপ্রাচ্য বা ফার ইস্ট, এই দেশগুলো হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। তাহলে ফার ইস্টের দেশগুলো কি কি? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া। এরপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এগুলো আমরা যখন এশিয়া মহাদেশ পুরোটা পড়ে ফেলবো, যা বাকি থাকবে সবগুলো মধ্যপ্রাচ্যে দিয়ে দিব। আর অলরেডি আমরা কিছু পড়ে ফেলছি, GCC এবং আরব উপদ্বীপে পড়ে ফেলছি। আর আমরা এই অঞ্চলের দেশগুলো শুনলে দেখবো যে কেমন যেন একটা জুব্বা লাগায় আল খাল্লা পরে দাঁড়ায় আছে আমাদের চোখের সামনে, দেখে মনে হচ্ছে ইয়া হাবিবি। ঠিক আছে, তাহলে ইয়া হাবিবির দেশ মধ্যপ্রাচ্যের দেশ।
এরপরে মধ্য এশিয়াতে যাব। মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে আছে কুত্তাকে। কুত্তাকে মানে হলো কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান এবং কাজাকিস্তান। এই কাজাকিস্তানটা হচ্ছে মধ্য এশিয়ার বা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ। এখানে আজারবাইজান নিয়ে কিছুটা টানাটানি আছে। অধিকাংশের মধ্যে আজারবাইজান ইউরোপের দেশ, কিন্তু কেউ কেউ এটাকে এশিয়ার দেশ বলতে চান। এশিয়ার দেশ বললে মধ্য এশিয়ায়, তবে এটা খুব একটা দরকার নাই, আপনি আজারবাইজানকে বাদ দিয়ে বাকি 5টাই পাবেন মধ্য এশিয়াতে। এবার আমরা আমেরিকা মহাদেশগুলোকে কৌশলে পড়ে ফেলব। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকা বলে 4টা ভাগ দেখতে পাচ্ছি। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, উত্তর আমেরিকা মহাদেশটা 3টা অঞ্চলের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে উত্তর আমেরিকার মূল ভূখণ্ড, এরপরে মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। পৃথিবীতে এইভাবে মাঝখান দিয়ে এই আমরা ইকুয়েটোরিয়াল লাইন কল্পনা করি। ইকুয়েটোরিয়াল লাইনের উত্তর দিকে যতগুলো জায়গা আছে সবটুকুই উত্তর আমেরিকা মহাদেশে, আর নিম্নাংশেরটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমরা দেখতে পাচ্ছি এই যে উত্তর আমেরিকার বৃহৎ অংশটা এখানে, মধ্য আমেরিকা এখানে, ক্যারিবিয়ানটা এখানে। এই যে জায়গাটা, এটা যেহেতু নিরক্ষরেখার উত্তর দিকে, সে কারণে পুরো অংশটাকে উত্তর আমেরিকা বলা হয়। আর এই জন্য উত্তর আমেরিকার দেশ এখানে 3টা, এখানে আছে 7টা, এখানে আছে 13টা। তাহলে উত্তর আমেরিকার মোট দেশ হচ্ছে 23টা, এটা আমরা মাথায় রাখবো। এখন যদি পরীক্ষার হলে কোনো একটা দেশের নাম জিজ্ঞেস করে এবং মধ্য আমেরিকা না থাকে, তাহলে আমরা এটাকে দিয়ে দিব উত্তর আমেরিকার দেশ হিসেবে। উত্তর আমেরিকার 3টে দেশ, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, শর্টকাটে হচ্ছে কামেজু। মধ্য আমেরিকার 7টা দেশের মধ্যে আছে কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, বেলিজ, গুয়েতেমালা, নিকারাগুয়া এবং এল সালভাদর। প্রথমে 2বার এগুলোকে একটু পড়বেন, এরপর টেকনিক দিয়ে দিয়েছি। টেকনিকটা মজার। কোপা হন্ডুরাস হতে বেগুনি নিয়ে এলো। কোস্টারিকা, পানামা, হন্ডুরাস হতে এটা লাগবে না। বেগুনি মানে বেলিজ, গুয়েতেমালা, নিকারাগুয়া, নিয়ে দরকার নাই। এলো মানে এল সালভাদর। এখানে দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ হচ্ছে 12টি। এই মহাদেশটা ফুটবলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ফুটবল এটা বেশ নামজাদা মহাদেশ। এখানে একটা দেশের নাম শুনলে আরেকটা দেশের নাম অটো চলে আসে। আমি সেই টেকনিকটাই ফলো করব। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু, ভেনিজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, সুরিনাম, গায়ানা। এখানে সুরিনাম, গায়ানা নাম দুটো একটু ব্যতিক্রম টাইপের লাগলেও এটা এখানে ধরবেন। আর ইকুয়েডর দেশটার নামকরণ করা হয়েছে ইকুয়েটোরিয়াল লাইন থেকে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা সাউন্ডে ক্লিয়ার করে ফেললাম। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশের আরও 3টা গুচ্ছ জায়গা আছে। একটা পলিনেশিয়া, একটা মেলানেশিয়া, একটা মাইক্রোনেশিয়া। আমাদের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। পলিনেশিয়ার দেশ, স্বাধীন দেশ 3টি, টুভালু, সামোয়া, টোঙ্গা। কিন্তু আমি টেকনিক মেলানোর জন্য আরেকটা দেশকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে এ স্টার। ক্রস দিয়ে বুঝিয়েছি এটা স্বাধীন নয়, বাকিগুলো স্বাধীন। পলিনেশিয়ার স্বাধীন দেশ 3টি, টুভালু, সামোয়া, টোঙ্গা। এখান থেকে আমরা একটা দেশ এক্সট্রা নিব, সেটা হচ্ছে এ স্টার। এটা কিন্তু স্বাধীন নয়, জাস্ট টেকনিক মেলানোর জন্য প্রত্যেকটা দেশের নামের প্রথম বর্ণ দিলাম। হয়ে গেল টেস্ট, TEST, টেস্ট। পলিটেস্ট মানে পলিনেশিয়ার দেশগুলো, টুভালু, এ স্টার, সামোয়া, টোঙ্গা। মজার না? ওকে। এরপরে মেলানেশিয়া মানে মেলানিন থেকে আসছে। মেলানিন মানে হচ্ছে মানুষের শরীরের চামড়া সাদা কালো যে কারণে হয়। মেলানিন মানে হচ্ছে কৃষ্ণদ্বীপ। এখানে দেশগুলো হচ্ছে পাপুয়া নিউগিনি, সোলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু এবং ফিজি। আর এই দেশগুলোকে মনে রাখবে একটা টেকনিক দিয়ে, সেটা হলো পাপুয়া, সোলোমান ও ভানু ফিজিতে মেলা দেখতে গেল। পাপুয়া, সোলোমান ও ভানু ফিজিতে মেলা দেখতে গেল। মেলা মানে মেলানেশিয়ার দেশ, পাপুয়া, সোলোমান ও ভানু, ফিজি, 4টা দেশ হয়ে গেল। এরপরে মাইক্রোনেশিয়া ফেডারেশন, এখানে আছে মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া ফেডারেশন, কিরিবাতি, নাউরু এবং পালাও। সবগুলো দেশের নাম দিয়ে একটা টেকনিক বানাই ফেলবো, সেটা হচ্ছে মার্শাল, মাইক্রোকিনা, পালায়। মার্শাল, মাইক্রোকিনা, পালায় মানে মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া ফেডারেশন, কিতে কিরিবাতি, নাতে নাউরু, আর পালায় মানে হচ্ছে পালাও। তো আশা করছি আপনারা আপনাদের মোস্ট ইফেক্টিভ একটা ক্লাস নোট নিয়ে নিয়েছেন। অন্যান্য ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেন। আবার কোনো একটা ক্লাসে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।